ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ অ্যান ওপেন সেট এন্ড হোয়াট ইজ অ্যান ক্লোজ সেট, বিকজ এটা না জানলে আমরা এখানে বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করতে পারবো না। জি। হ্যাঁ, তো প্রথমে যদি আমাকে ওপেন সেট এবং ক্লোজ সেট নিয়ে আলোচনা করি, ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো ক্লোজ মানে কি, পুরোপুরি ক্লোজ থাকবে। আমরা যখন একটা ক্লোজ ইন্টারভ্যাল বলছিলাম, আমরা আলোচনা করছি ক্লোজ ইন্টারভ্যাল সম্পর্কে। রিয়েল নাম্বারে ক্লোজ ইন্টারভ্যাল বলতে বুঝবো যে আমাদের যে স্টার্টিং পয়েন্ট এবং যে ফাইনাল পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যদি আমাদের সেটের মধ্যে থাকে তাহলে সেই ইন্টারভ্যালকে বা সেই সেটকে আমরা বলি ক্লোজ সেট, রাইট? জি। ওপেন সেট কোনটা? যেখানে আমাদের বাউন্ডারিটা থাকবে না, অর্থাৎ আমরা যদি বলতে পারি যেটা ক্লোজ না সেটাই তো ওপেন। জি। আর এখানে টপোলজিতে আমরা যখন, তখন আমরা এবার সেট নিয়ে কথা বলবো না, আমরা তখন কথা বলবো স্পেস নিয়ে। স্পেস নিয়ে যখন কথা বলবো সেই স্পেসটা অবশ্যই শুধুমাত্র ওয়ান ডাইমেনশন হবে না, এখানে কিন্তু আমাদের আর সেটটা একটা ওয়ান ডাইমেনশন। আমরা তখন তখন টপোলজিতে টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন নিয়ে কথা বলবো। সো আমরা প্লেন নিয়ে কথা বলবো, আমরা স্পেস নিয়ে কথা বলবো। তখন আমরা শুধুমাত্র এভাবে এত সহজভাবে এই ক্লোজ এবং ওপেন সেটের ব্যাপারটা এভাবে এত সহজেই ব্যাখ্যা করতে বা ডেফিনেশন দিতে পারি না। জি। তখন আমাদের ব্যাপারটা এভাবে আইডিয়া দিতে হবে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট এ ক্রিকেট ফিল্ড। ক্রিকেট মাঠের কথা চিন্তা করো। ক্রিকেট জি। মাঠের যে বাউন্ডারি লাইনটা, সেই বাউন্ডারি লাইনটা তো আমাদের ক্রিকেট ফিল্ডের, এই বাউন্ডারি লাইন দিয়ে ক্রিকেট ফিল্ডটা ক্লোজ করা হয়েছে, রাইট? এবং এটা টু ডাইমেনশন স্পেস আছে। টু ডাইমেনশন স্পেসে যদি আমরা এটা কথা ভাই জাস্ট এ মিনিট, হ্যাঁ। ওকে। হ্যাঁ ভাই, আমরা কন্টিনিউ করি। থ্যাংক ইউ। আচ্ছা, যা বলছিলাম, তাহলে আমরা টপোলজিতে যখন আর এন নিয়ে কথা বলি, আর এন বলতে সেই স্পেস গুলোকে বোঝায়। যেমন টু ডাইমেনশনে আমরা বলবো আর টু দিয়ে আমাদের বোঝাচ্ছে এই স্পেসকে। আর থ্রি বোঝা হচ্ছে থ্রি ডাইমেনশন স্পেসকে। তখন এটা তিনটে রিয়েল নাম্বার পরস্পরের সাথে পারপেন্ডিকুলার ভাবে থাকবে। ওকে। ক্রিকেট ফিল্ডের কথা যেটা বলতেছিলাম, ক্রিকেট ফিল্ড আমাদের বাউন্ডারি লাইন দিয়ে আমাদের এই ফিল্ডটাকে ক্লোজড করা হয়। এখন যদি আমরা এই যে বৃত্তাকার সার্কেল দেখতে পাচ্ছি, এই সার্কেলটাকে গলায় প্রবলেম করতেছে, এই সার্কেলটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, বাউন্ডারি লাইনটা ইনক্লুড করে চিন্তা করি, তাহলে একটু জিনিস খেয়াল করো। এই বাউন্ডারি লাইনটা যখন ইনক্লুড করব, যদি আমাদের ক্রিকেটের নিয়মটা কি, যে বাউন্ডারিতে টাচ করলেই হচ্ছে ফোর, রাইট? এক্স্যাক্টলি, হ্যাঁ। সো বাউন্ডারিকে টাচ করা, বাউন্ডারিকে পার করে চলে যাওয়া, দুটো জিনিস কিন্তু সেম কথা। কোনো হুম। রানের ডিফারেন্স নাই যে আমি বাউন্ডারিকে টাচ করলো 4 রান, বাউন্ডারিকে টাচ করে চলে গেল 5 রান, এরকম কিন্তু না, দুটোতে না। 4 রান। দ্যাট মিনস আমাদের বোঝা যাচ্ছে বাউন্ডারি হওয়ার জন্য যে কন্ডিশনটা, মানে বাউন্ডারি রান হওয়ার জন্য যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা হচ্ছে বাউন্ডারির ভিতরে থাকতে হবে। বাউন্ডারির সাথে টাচ করলে বা বাউন্ডারির বাইরে চলে গেলে তখন সেটাকে কিন্তু আমরা মানে 4 বা 6 হিসাবে কাউন্ট করবো। বাউন্ডারি রানের কন্ডিশনটাকে আমরা এভাবে যদি চিন্তা করি, যে এটা বল, ধরো যে এখান থেকে ক্রিকেটার হচ্ছে গিয়ে সে বলটাকে টাচ করলো তার ব্যাট দিয়ে, বলটা এভাবে আগাচ্ছে, প্রতি মুহূর্তে সে কিছুটা ভ্যালোসিটি লস করতেছে, রাইট? হ্যাঁ। ভ্যালোসিটি লস করতে 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 সে যদি এইখানে পর্যন্ত এসে পৌঁছায় যে ঠিক সে বাউন্ডারিকে টাচ করে নাই, তার মানে সেটা কোনো বাউন্ডারি রান হয় নাই। সো তখন আমরা বলতে পারবো যে সে ওপেন ইন্টারভেলের মধ্যে পড়ছে। কেন? বিকজ বাউন্ডারি রান হিসাবে এটা কনসিডার করার জন্য যে লিমিট পয়েন্ট, সেই লিমিট পয়েন্টটা কিন্তু সে ক্রস করে নাই, ঠিক কিনা? জি।
সেই লিমিট পয়েন্টটা কোথায়? সেই লিমিট পয়েন্টটাকে যখন সে টাচ করবে তখন কিন্তু আমরা ব্যাপারটাকে ক্লোজ করে ফেললাম। দ্যাট মিনস তুমি চিন্তা করো আমাদের চিন্তা করো কোথায় এখানে এই ব্লু কালারের সার্কেলটা হচ্ছে আমাদের ক্রিকেট ফিল্ড, আর বাউন্ডারি লাইনটা হচ্ছে এইটা। ড্র করবো, দ্যাট মিনস একটু খেয়াল করে দেখো, রেড লাইনটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন আর ব্লু লাইনটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইনের ভিতরে। বাউন্ডারি লাইনের ভিতরে অংশটুকু হচ্ছে আমাদের, যদি আমরা এভাবে বলি যে এভাবে বলা যায় যে লিমিট পয়েন্টটা, এই যে একটা সিকোয়েন্স যদি আমরা ধরি, এখানকার যে প্রত্যেকটা বিন্দু, প্রত্যেক এই যে টু ডাইমেনশনাল স্পেস, এটার যে স্পেসের প্রত্যেকটা স্থানকে এক একটা পজিশন ভেক্টর বা এক একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে প্রকাশ করা যায় না? জি। সেই কোঅর্ডিনেট সিস্টেমগুলোকে নিয়ে যদি আমরা একটা সিকোয়েন্স ধরি, সেই সিকোয়েন্সের লিমিটটা আমাদের কোথায় গিয়ে পৌঁছাবে? বাউন্ডারি লাইনে গিয়ে পৌঁছাবে। আর এই বাউন্ডারি লাইনটা কি আমাদের রিজিয়নের মধ্যে আছে না বাইরে আছে? রেড কালারের বাউন্ডারি লাইনটা আমাদের ব্লু কালারের রিজিয়নের বাইরে আছে, তাই না? সো যদি আমাদের লিমিট যদি রিজিয়নের ভিতরে থাকে তখন আমরা বলবো ক্লোজ। লিমিট যদি রিজিয়নের বাইরে থাকে, অর্থাৎ আমরা লিমিট আছে ঠিকই কিন্তু লিমিটটা রিজিয়নের মধ্যে নাই, তখন সেটাকে বলবো ওপেন। এটাই বোঝা গেছে? কথা লেগিং করতেছে তো, কিছু বুঝতেছি কিছু বুঝতেছি না। হ্যাঁ। আবারও বলছি, যদি যে সকল লিমিটিং পয়েন্ট আছে সেটের জি। বা সিকোয়েন্সে, যে সকল লিমিটিং পয়েন্ট আছে সেই লিমিটিং পয়েন্টের যে লিমিটটা, জি। প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুডের লিমিট যদি আমাদের ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকে, যদি আমাদের ইন্টারভ্যালের মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলবো ওপেন, আদারওয়াইজ বলবো ক্লোজ। ওপেন ইন্টারভেল বলবো ওপেন, আদারওয়াইজ আচ্ছা, ক্লোজ। তোমাকে একটা আইডিয়া দিই, সেটা হচ্ছে নেইবারহুডের আইডিয়া দিই। ওকে। নেইবারহুড, আমি জানি না তোমাকে নেইবারহুড পড়াইছে কিনা। নেইবারহুড হচ্ছে তুমি যখন কোনো একটা স্পেস নিয়ে কথা বলবা, সেই স্পেসে যে কোনো একটা পয়েন্টের নেইবারহুড বলতে বোঝায়, আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের চারপাশে খুব ছোট একটা সার্কেল নিলাম, ঠিক আছে? এই যে একটা সার্কেল আমি ইয়ে করলাম, ধরো যে পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স পয়েন্ট, এক্স বার। এই এক্স বারকে সেন্টার ধরে আমি আর ব্যাসার্ধের একটা বা ইপসাইলন ব্যাসার্ধের একটা যেই সার্কেল কল্পনা করলাম, সেটাকে আমরা বি ইপসাইলন এক্স বার দিয়ে প্রকাশ করতে পারি। And এই সার্কেলটা হচ্ছে তার একটা নেইবারহুড। এখন প্রত্যেকটা পয়েন্টে কোনো সিকোয়েন্সের যদি প্রত্যেকটা পয়েন্টে নেইবারহুড ওই সিকোয়েন্সের মধ্যে ইনক্লুড হয়, সেটাকে আমরা বলবো ওপেন স্পেস, ওপেন সেট। আর যদি সেটা ওপেন না হয় তখন সেটাকে বলবো ক্লোজ। জি। এটা বুঝতে পারছো? হ্যাঁ। এখন এখানে ট্রিকি ব্যাপারটা হচ্ছে ইপসাইলনটা। ইপসাইলনটাও কিন্তু খুবই ক্ষুদ্র জিনিস, তাই না? হ্যাঁ, পজিটিভ কিন্তু ক্ষুদ্র না। জাস্ট এভাবে চিন্তা করো, আমরা রিয়েল নাম্বার লাইনের মধ্যে ধরলাম যে 3 থেকে 5। এখন যদি আমরা সেটটাকে এভাবে কল্পনা করি, x such that x is between 3 to 5, x is an real number, x is a real number, এই সেটটাকে চিন্তা করো 3 থেকে বড় 5 থেকে ছোট, 3 থেকে বড় 5 থেকে ছোট সকল সংখ্যা কিন্তু এই সেটের মধ্যে থাকবে। জি। এবং এই 3 থেকে বড় 5 থেকে ছোট সকল সংখ্যার নেইবারহুডও কিন্তু এই সেটের মধ্যে থাকবে, ওকে। ঠিক কিনা? কারণ ঠিক। এই বাউন্ডারি পয়েন্ট 3 এবং 5 কিন্তু এই সেটের মধ্যে ইনক্লুডেড না।
এই কারণে জি। এটা হচ্ছে ওপেন। এখন এই একই সেটটা যদি আমি ক্লোজ করে ফেলি তাহলে কি হচ্ছে, এটা ক্লোজ। কারণ কি, একই সেটটা যদি আমি এখানে ড্র করি, 3 included, 5 is also included here, and all the neighborhood between this point is not included in this interval. এখন চিন্তা করো, আমি এইখানে একটা পয়েন্ট নিলাম, গ্রিন কার্ডটাকে দেখা যায়, আচ্ছা এখানে এটা দিয়ে দেখো, এখানে আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের নেইবারহুড পুরোটা কিন্তু আমাদের এই ইন্টারভ্যালের মধ্যে অবস্থান করতেছে, রাইট? হ্যাঁ। এখানে একটা পয়েন্ট নিলাম, সেটাও নেইবারহুড অবস্থান করতেছে, কিন্তু আমি যখন 5 এর উপরে একটা নেইবারহুড পয়েন্ট নিব, সেটা নেইবারহুড কি আমাদের ইন্টারভ্যালের মধ্যে থাকছে না ইন্টারভ্যাল থেকে বাইরে চলে যাচ্ছে? না, সেটা ইন্টারভেলের বাইরে চলে যাবে। বাইরে চলে যাচ্ছে। এই কারণে এটাকে তখন আমরা ওপেন বলতে পারবো না, তখন এটাকে আমরা বলবো ক্লোজ। ওকে। আর এখানে কি হচ্ছে, তুমি যেহেতু 5 যেহেতু নিতে পারতেছি না, 5 থেকে বামে 5 এর যত কাছের সংখ্যাই নেই না কেন, তার আশেপাশে একটা আমাদের এনাফ ছোট একটা রেডিয়াস নিয়ে নেইবারহুড ধরা যাবে, যে নেইবারহুডটা অবশ্যই ইন্টারভ্যালের মধ্যে ইনক্লুডেড হবে, মাস্ট, জি। রাইট? রাইট। যেহেতু সেটা 5 থেকে ছোট, so তার নেইবারহুডও 5 থেকে ছোট হবে। এবং আমরা জানি 5 থেকে ছোট সংখ্যার পরিমাণ ইনফিনিটি, আমরা 5 এর দিকে অ্যাপ্রোচ করবো, কিন্তু সারা জীবনে কিন্তু 5 এ গিয়ে পৌঁছানো কিন্তু সম্ভব না, হ্যাঁ। যদি ইনফিনিট সংখ্যা এখানে আছে। তো এটাই হচ্ছে কি আমাদের ওপেন আর ক্লোজ এর মধ্যে আইডিয়াটা, ডিফারেন্সটা হচ্ছে এখানে। তার মানে ওপেন কোনটাকে বলবো, যেখানে লিমিটিং পয়েন্ট গুলা বা নেইবারহুড গুলা ইনক্লুডেড হবে সেটাকে বলবো ওপেন, যেখানে নেইবারহুড ইনক্লুডেড হবে না সেটাকে বলবো ক্লোজ। অথবা আমরা জি। এভাবে বলতে পারি যে ক্লোজ হবে কোনটা, যেটার হচ্ছে নেইবারহুড বা লিমিট ইনক্লুডেড হবে না, আর যেটা ওপেন ক্লোজ না সেটা ওপেন। একটা ডেফিনেশন দিয়ে আরেকটাকে জাস্ট কমপ্লিমেন্ট দিয়ে দিলে হয়। হুম। মানে কি, যে এখন চিন্তা করো, একটা যে এক্সাম্পলটা দিচ্ছি আমি ক্লোজ ইন্টারভ্যালের জন্য, এ ধরলাম আমি একটা সেট লিখলাম এখানে, x element of R such that 3 is less equal to x is less or equal to 5। এইখানে 3, 5 এটা কিন্তু ক্লোজ, আমি একটু আগে বললাম তাই না? কেন সেটা ব্যাখ্যা, টপোলজিক্যালি ব্যাখ্যা দিছি। আমরা কিন্তু আগে শুধুমাত্র সেট থিওরিতে ব্যাখ্যা জানতাম, আজকে আমরা যেটা ব্যাখ্যা শিখেছি সেটা হচ্ছে কি, এটাকে যে ওপেন বলবো তার টপোলজিক্যাল এক্সপ্লেনেশন শিখলাম। এখন এই টপোলজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে এস পেলাম, এস এর যে কমপ্লিমেন্ট, এস এর কমপ্লিমেন্ট কি, আর থেকে এস কে বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে গিয়ে এস কমপ্লিমেন্ট, রাইট? ওকে। এটা কিন্তু সেটের এই ডেফিনেশন জানি না আমরা, কমপ্লিমেন্ট সেট কাকে বলে। যদি ইউনিভার্সাল সেট থেকে সেই সেটকে বাদ দেওয়া হয় তাহলে যা থাকে তাকে তার কমপ্লিমেন্ট সেট বলে। জি। এই কমপ্লিমেন্ট সেটটা, তাহলে এস যেহেতু ক্লোজ, তাহলে জি। এস এর কমপ্লিমেন্ট কি হবে, ওপেন হতে বাধ্য, রাইট? জি। কারণ কি, কারণ সেই ইন্টারভ্যালটা হবে এখানে, দেখো সেই ইন্টারভ্যালটা হবে আমি গ্রিন কালার ইন্টারভ্যালটা, একদম এই পাশের পুরোটা, এই পাশের পুরোটা। দ্যাট মিনস আমি সেটাকে এভাবে লিখতে পারবো যে মাইনাস ইনফিনিটি থেকে 3 ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। যেহেতু এখানে 5ও ক্লোজ না, 3ও ক্লোজ না, তার মানে 5 এবং 3 এর সকল নেইবারহুড কিন্তু ইন্টারভ্যালের মধ্যে ইনক্লুডেড হবে, দ্যাটস ওয়াই দিস ইজ ওপেন। হুম। সো মোটামুটি ওপেন আর ক্লোজার আইডিয়াটা বুঝে গেছে। জি। তাহলে আমরা এখন ম্যাথস করা শুরু করি, দেখি কি হয় কি হয়। যেমন ফার্স্ট প্রবলেমটা বলতেছে, provide an example to prove that in general the union of an arbitrary family of closed sets is not closed। আমরা কিছু ক্লোজ সেট নিব এবং ক্লোজ সেটগুলো ইউনিয়ন করব এবং দেখব যে ক্লোজ সেটগুলোর ইউনিয়ন ক্লোজ হয় কিনা। আমরা নর্মালি কি জানি, যদি একাধিক রিয়েল সংখ্যাকে নিই, একাধিক রিয়েল নাম্বারের এডিশন করলে সেটা একটা রিয়েল নাম্বার পাই, তাই না? জি। তো এটা কিন্তু আমাদের কাছে খুব মনে হওয়াটা স্বাভাবিক যে একাধিক ক্লোজ ইন্টারভ্যালকে ইউনিয়ন নিব, সবাই মনে হয় ক্লোজ হবে। বাট সেটা আসলে হয় কিনা সেটা আমরা চেক করি। এখানে একটা কোয়েশ্চেন ছিল,
আরবিটারি ফ্যামিলিটা কি বোঝায়? আরবিটারি ফ্যামিলি, আরবিটারি শব্দ অর্থ কি? এই মতো মনে আসতেছে না আমার আরবিটারি। আরবিটারি শব্দ অর্থ হচ্ছে র্যান্ডম। আহ ওকে। ঠিক আছে, তার মানে আমরা র্যান্ডমলি হচ্ছে কিছু ক্লোজ সেট নিব, সেগুলো হচ্ছে কি আমরা ইউনিয়ন করব। ওকে, ওকে। কনসিডার আর উইথ দ্য স্ট্যান্ডার্ড ইউক্লিডিয়ান মেট্রিক। এখন ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ ইউক্লিডিয়ান মেট্রিক এন্ড হোয়াট ইজ মেট্রিক, দেন আই হ্যাভ টু সে a lot of things which is irrelevant to this topic, so I am going to skip this. জাস্ট মনে রাখো যে আমরা যে রিয়েল নর্মাল লাইন পড়ি, নর্মাল স্পেস নিয়ে আলোচনা করি, এগুলো সবগুলো হচ্ছে ইউক্লিডিয়ান মেট্রিক। ওকে। ঠিক আছে, মানে ইউজুয়াল থিং। আর ইউক্লিডিয়ান ম্যাট্রিকের বাইরে যখন চলে যাব সেগুলো তখন স্পেশাল রাইমানিয়ান ম্যাট্রিক বা রাইমান স্পেস, সো দোজ থিংস আর মোর কমপ্লিকেটেড and we don't have to bother about those things here. হুম। এখন দেখো, এখানে আমরা কিছু ক্লোজ, যেহেতু আমাদের কিছু আরবিটারি ফ্যামিলি অফ ক্লোজ সেটস নিতে বলছে, আমরা কিছু ক্লোজ সেট নিলাম। সেই ক্লোজ সেটটা আমরা এভাবে ডিফাইন করলাম। এখানে ওদের যে এক্সারসাইজের যে এক্সাম্পলটাকে চুজ করছে খুবই ট্রিকি একটা এক্সাম্পল, বিকজ দেখো তুমি, মানে এই এটা গেস করার মধ্যে কিন্তু ফুল আনসার শেষ, এটা গেস করার সাথে সাথেই ফুল রেজাল্টটা আমাদের একসাথে বের হয়ে যাচ্ছে। ওখানে সকল আইডিয়া লুকায় আছে। কিভাবে যদি একটু খেয়াল করো, -1/n একটা সেট নিচ্ছি আমরা, যেটা -1/n থেকে শুরু হবে, 1/n এ গিয়ে শেষ হবে। এটা একটা ওপেন এবং তার কমপ্লিমেন্ট, যেখানে n এর ভ্যালু হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। সো আমরা একটা n এর ভ্যালু যে কোনো একটা ন্যাচারাল নাম্বারকে চুজ করে দেখি কি অবস্থা হয়। বলো n এর ভ্যালু কত নিব, তুমি বলো। 1 নেন। 1 নিলাম, দ্যাট মিনস আমি পাচ্ছি -1/1 থেকে 1/1 কমপ্লিমেন্ট, দ্যাট মিনস পাচ্ছি -1 থেকে 1 কমপ্লিমেন্ট। -1 থেকে 1, -1 থেকে 1, এটা কি একটা ওপেন সেট না? যেহেতু এটা হুম ওপেন, রাইট? হুম হুম। -1 ইনক্লুডেড না, লিমিটিং পয়েন্ট যে -1 আছে সেটা ইনক্লুডেড না, 1 যে একটা লিমিটিং পয়েন্ট আছে সেটা ইনক্লুডেড না, সো অবভিয়াসলি দিস ইজ অ্যান ওপেন সেট। জি। আমরা জানি যে কোনো ওপেন সেটের কমপ্লিমেন্ট একটা কি ক্লোজ সেট, ওপেন ক্লোজ। ক্লোজ সেট হবে। সো এই কারণে আমরা আমাদেরকে কোশ্চেনে বলছে আরবিটারি ফ্যামিলি অফ ক্লোজ সেট নিতে, এই কারণে আমরা ক্লোজ সেট নিলাম হচ্ছে এইটা। সো আমাদের ক্লোজ সেট নিতে বলছে, আমরা এটা নিলাম, যেহেতু তার কমপ্লিমেন্ট -1 থেকে 1, যেহেতু একটা ওপেন, সো -1 থেকে 1 এর কমপ্লিমেন্ট কিন্তু ক্লোজ। সো দিস ইজ আওয়ার চয়েস টু চয়েস ফর দ্য ক্লোজ সেট। ঠিক আছে, আর ওরা বলছে কি আরবিটারি ফ্যামিলি অফ ক্লোজ সেটস। তার প্রিন্স আমরা n ইকুয়াল টু 1 ধরলাম, আরেকজন n ইকুয়াল টু 5 ধরলো, তাহলে আমরা পাচ্ছি -1/5 থেকে 1/5। এটারই কমপ্লিমেন্ট, এটাও কিন্তু একটা ক্লোজ সেট, রাইট? সো জি। n এর যে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুগুলোকে আমরা চুজ করলাম, এই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা অনেকগুলো কিন্তু একই টাইপের, একই ক্যারেক্টারিস্টিক্স এর অনেকগুলা ক্লোজ সেট পেয়ে গেলাম। এই কারণে আমাদের কোশ্চেনে বলা ছিল arbitrary family of closed sets. So all these sets are our arbitrary closed set. Clear? ক্লিয়ার। এখন যেহেতু আমরা কি জানি, for every n element of n, Cn is closed since its complement is open. যেহেতু তার কমপ্লিমেন্ট আমরা অলরেডি কিন্তু বলে ফেলছি, যেহেতু এটা ওপেন সো তার কমপ্লিমেন্টটা ক্লোজ হবে। একইভাবে -1/5 থেকে 1/5 যেহেতু ওপেন, তাহলে তার কমপ্লিমেন্টটা ক্লোজ হবে। জি। তো এইভাবে করে আমরা চুজ করলাম, এবং ওরা আমাদেরকে বলছে কি এই ক্লোজ সেট গুলা যে নিলাম তাদের ইউনিয়ন নিব, সেই ইউনিয়নটা আমাদের ক্লোজ হয় কিনা টেস্ট করতে বলছে। ঠিক আছে, হুম। এবার জাস্ট থিঙ্ক দিস ইন দিস ওয়ে, যে দিস ইজ আওয়ার রিয়েল নাম্বার লাইন, এখানে হচ্ছে আমাদের 0 আছে, হ্যাঁ, এবং আমরা প্রথমে নিলাম n এর ভ্যালু
n এর ভ্যালু কি হতে পারে? n এর ভ্যালু হচ্ছে ন্যাচারাল নাম্বার, n ইজ এন ন্যাচারাল নাম্বার, সো n এর ভ্যালু আমরা প্রথমে 1 নিলাম। n এর ভ্যালু যখন 1 নিচ্ছি তখন সেটটা আমরা পাচ্ছি -1 থেকে 1 এর কমপ্লিমেন্ট। সো -1 যদি এখানে ধরি, 1 যদি ওখানে ধরি, -1 থেকে 1 এর কমপ্লিমেন্ট হচ্ছে ভিতরের পার্টটুকু, তাই না? 0 ভিতরের পার্টটুকু -1 থেকে 1 পর্যন্ত, তার মানে আমাদের যে পুরোটাই, হ্যাঁ। হ্যাঁ, আর -1 থেকে 1 এর কমপ্লিমেন্ট কোনটা? এই পাশে অবস্থান করতেছে, ঠিক কিনা? জি এবং কমপ্লিমেন্ট, যেহেতু কমপ্লিমেন্টের মধ্যে আমাদের 1ও থাকবে -1ও থাকবে। জি তারপর n এর ভ্যালু যদি আমরা এখন 2 চুজ করি, -2 থেকে 2 কমপ্লিমেন্ট পাচ্ছি, সরি -2 থেকে 2 না, ভুল লিখছি, -1/2 থেকে হাফ, রাইট? -1/2 -1/2 থেকে থেকে হাফ হাফ কমপ্লিমেন্ট পাচ্ছি, তার মানে আমরা পাচ্ছি এখানে -1/2 এখানে, আর এখানে হচ্ছে প্লাস হাফ। সো আমাদের তাহলে এই কমপ্লিমেন্টটা হচ্ছে এই পাশে অবস্থান করবে। কমপ্লিমেন্ট ক্লোজ সেট হচ্ছে এটা, এটা করে এটা, ঠিক আছে? হুম এবার এর ভ্যালু 10 নাও, পাচ্ছি আমরা -1/10 থেকে 1/10 কমপ্লিমেন্ট। 1/10 মানে এখানে কোথাও, রাইট? জি এটা হচ্ছে এটা আমরা 0.1, 0.1 কমপ্লিমেন্ট। তো এটাকে আমরা ধরলাম -0.1, এটাকে ধরলাম 0.1, তার মানে আমাদের কমপ্লিমেন্ট সেটটা হচ্ছে এই পাশে। একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ, এন এর ভ্যালু আমরা যত বাড়াচ্ছি আমাদের সেটটা, ক্লোজ সেটটা তত জিরোর কাছাকাছি যাচ্ছে, হুম জিরোর কাছাকাছি যাচ্ছে। তার মানে তুমি এখন চাইলে এন এর ভ্যালু নিতে 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 ধরতে পারো যে 10^9999 এই বিষয় একটা নিলাম, নিতে পারি না? তাহলে পারে। আমাদের সেটটা কত আসবে? -0.0000000, অনেকগুলো জিরো দিয়ে কিছু একটা আসবে, খুব ছোট একটা সংখ্যা, সেখান থেকে 000, খুব ছোট একটা সংখ্যা, তাই না? হুম স্টিল এটা কি, সেটাকে এটা জিরো আরো থেকে, কাছে চলে যাবে? জিরোর কাছাকাছি আসবে, কিন্তু জিরো থেকে তো কোথাও টাচ করবে না, তাই না? এই পাশে না। হবে জিরোর কাছে, এই জিরোর ঠিক ডান পাশ থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, জিরো ঠিক বাম পাশ থেকে ইনফিনিটি পর্যন্ত। এবং এন এর ভ্যালু যত বাড়াবো আমরা জিরোর কাছে থাকবো, কিন্তু জিরোর কাছে কি গিয়ে কখনো পৌঁছাবো? না। জিরোর কাছে গিয়ে কখনো পৌঁছাবো না। সো এন এর ভ্যালু যেতে যেতে ইনফিনিটি দিকে যাবে, কিন্তু ইনফিনিটি যেমন পৌঁছাবে না, আমাদের সেটের ভ্যালুও জিরো দিকে যাবে, কিন্তু জিরো দিকে কখনো পৌঁছাবে না। তার মানে জি এখানে আমরা যতগুলা, এই যে আমরা ফ্যামিলি অফ ক্লোজ সেট নিলাম, এই ফ্যামিলি অফ ক্লোজ সেটের মধ্যে যতগুলা ক্লোজ সেট পসিবল সবগুলার ইউনিয়ন যখন নিব, সেই ইউনিয়নটা আমাদের কিন্তু আলটিমেটলি পুরা রিয়েল নাম্বার লাইনকেই কভার করে ফেলতেছে, শুধুমাত্র জিরোকে বাদ দিয়ে, হুম রাইট? সো জিরোকে বাদ দিয়ে পুরো রিয়েল নাম্বার লাইনকেই কিন্তু এই ক্লোজ ইন্টারভ্যালটাকে আমাদের কি করে ফেলতেছে? কভার করে ফেলতেছে, ঠিক কিনা? জি এখন জিরোকে বাদ দিয়ে ক্লোজ ইন্টারভ্যাল কভার হচ্ছে এটুকু যদি বুঝো, এবার তারপরে খেয়াল করো এইখানে জিরোকে বাদ দিয়ে আমরা যেই সেটটা পেলাম, এখন যে সেটটা পেলাম, যে ইউনিয়ন সেটটা, ইউনিয়ন লেখার সিস্টেম কিন্তু এটা, এখন ধরো যে এখানে তো অনেকগুলো ইউনিয়ন পসিবল, ধরো যে C1, আমরা n=1 এর ধরলাম, সেটাকে C1 লিখলাম, n=2 ধরলাম, সেটাকে C2 লিখলাম, এখানে C1 ইউনিয়ন C2 ইউনিয়ন C3 ইউনিয়ন ডট 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 সি 1000 ডট, এভাবে তো সবগুলোকে লেখা সম্ভব না, সংক্ষেপে লেখা হয় ইউনিয়ন অফ সি এন, এন বিলংস টু এন। এটা লেখার অর্থ হচ্ছে যতগুলো পসিবল সি সবার ইউনিয়ন, রাইট? সেটাই হচ্ছে আমাদের এটা। এখন এটা যদি আমরা গ্রাফিক্যালি ড্র করি, দেখতে পাচ্ছি this will be like this. So here what you get, আমরা এখন যে সেটটা পেলাম এই সেটটাই ক্লোজ না ওপেন বলো তো? এটা হলো ক্লোজ না ওপেন? কিভাবে? কিভাবে
আমরা কিন্তু সেট পাচ্ছি কোনটা, আমাদের এখন যে সেটটা পাচ্ছি ইউনিয়ন সেট, এই ইউনিয়ন সেটটা কিন্তু ব্লু কালারের প্রোডাক্ট, শুধুমাত্র জিরোকে বাদ দিয়ে ব্লু কালারের প্রোডাক্ট, তাই না? জি। তো সেটা কিভাবে ওপেন বা কিভাবে ক্লোজ, কি যুক্তিতে? বলো, বলতে পারবা না আমি বলবো? আপনি বলেন। ট্রাই করো। ট্রাই না করে যদি শুরুতেই ব্যাপারটা কেমন হবে, আত্মসমর্পণ, গিভ এ ট্রাই। জিরোর রাইট আর লেফট সাইডে যেহেতু এটা চলে গেছে উইদাউট জিরো কে করে। হুম, মানে ক্লোজ আর ওপেনের চিন্তা করতে আমরা কি চিন্তা করি, নেইবারহুড আর লিমিট চিন্তা করি, নেইবারহুড আর লিমিট চিন্তা এক করি। হ্যাঁ, নেইবারহুড হচ্ছে যতগুলো পয়েন্ট আসবে জিরোর নেইবারহুডে থাকবে, কিন্তু জিরোকে তো আর ক্রস করতে পারতেছে না কোনটাই। রাইট, তার মানে আমি যত এখানে নিলে তার নেইবারহুড থাকবে, এখানে নিলেও তার নেইবারহুড থাকবে, এখানে নিলেও হ্যাঁ, তার নেইবারহুড, পুরোটাই তার আমাদের থাকবে। তো এখন এইখানে নিলে তার নেইবারহুড আমাদের কোথায় যাচ্ছে, এখানে নিলেও কিন্তু আমাদের নেইবারহুডটা পুরো সেটের মধ্যে অবস্থান করতেছে, বিকজ এখানে জিরোতে ইনক্লুডেড না। ইনক্লুডেড না সেটাই, হ্যাঁ। তো যেহেতু যদি ইনক্লুডেড না, ইনক্লুডেড হইতো তাহলে সেটা ক্লোজ হইতো। ক্লোজ হয়ে যেত, রাইট। সো না, জিরো যদি ইনক্লুডেড হয়ে যেত তাহলে তো আমাদের পুরো রিয়েল নাম্বার লাইনই পাচ্ছে, পুরো রিয়েল নাম্বার লাইন তো পুরোটাই হচ্ছে গিয়ে কি বলবো, আচ্ছা, পুরো ক্লোজ, রিয়েল নাম্বার লাইন পুরোটাই কি ক্লোজড। রিয়েল নাম্বার লাইন ক্লোজ না ওপেন, সেটা নিয়ে অনেক কথা আছে, সে কথা পরে একদিন বলবো, আজকে না। আচ্ছা, কিন্তু এখন কি হচ্ছে, এখন এটা ওপেন হচ্ছে, তাই না? সো আমরা জি। অনেকগুলো ক্লোজ ইন্টারভ্যাল নিলাম, ক্লোজ সেট নিলাম, সেই ক্লোজ সেট গুলোকে আমরা ইউনিয়ন করলাম, এবং ইউনিয়ন করার পরে একটা ওপেন সেট পেলাম, হুইচ ইজ নট ক্লোজ, এটুকু পেলাম। ওপেন টা দেয় না, হ্যাঁ, যেটা ক্লোজ নট ক্লোজ পেলাম। সো উই হ্যাভ প্রুভ দ্যাট the union of closed arbitrary family of closed uh, sets are not always closed. ওকে, Proof done. ডান। Second question টা কি বলছে? Prove that the set is open. এই সেটটা একটু ভালো করে খেয়াল রাখো, এই সেটটাকে ওপেন বলতেছে, এক্স ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান আর টু স্পেস, মানে আর টু স্পেসের মধ্যে কন্ডিশন দেওয়া আছে এক্স ওয়ান এর জন্য, এক্স ওয়ান ইজ গ্রেটার দেন 4। এখন দেখো, এটা আমরা আপনার মতো করে ইজিলি করেন, এখানে তো কি হাবি যাবি। অনেক কঠিন জিনিস ভাই, আমি নিজে এগুলা নিজের মতো করে করতে পারি না, ওদের হেল্প নিতেই হবে। আচ্ছা, দেখো আচ্ছা। আমি আমার মতো করে বুঝাচ্ছি, তুমি ওদের মতো করে লিখবা, কিন্তু আমি আমার মতো করে বুঝাচ্ছি, আগে পরে করে, ঠিক আছে? হুম, আমি জানি না ইকোনমিক্সের কেন তোমাদের এগুলো শিখতে হবে, why you need this জানি things in economics? জানি না। আমি মনে হয় যে যারা পড়াচ্ছে তারা জানে কিনা ভাই, তাই সন্দেহ হচ্ছে। কেন টপোলজি কেন ইকোনমিক্সে পড়তে হবে? জানি না, যে প্রফেসর হলো তো অনার্স মাস্টার্স পিএইচডি করা। হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু যে যারা কিন্তু কাহিনী পড়াচ্ছে হলো তারা তো এগুলো এগুলা চিন্তা আমাদের কোনো করে না। কাজে আসবে না, আলটিমেটলি এটা কোনো কাজে যারা আসবে না হ্যাঁ আমাদের। যারা কারিকুলাম তৈরি করছে বাট তাদের চিন্তা করার কথা, তাই না? হুম, জানি না, এই এক সাবজেক্টে আমি আটকে গেছি আজকে অনেক বছর। হুম। আচ্ছা দেখো, আমাদেরকে যে সেটের কথা বলছে, এক্স একটা সেট, সেই সেটটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এলিমেন্ট অফ আর টু স্পেস সাজ দ্যাট এক্স ওয়ান ইজ দেন ফোর গ্রেটার দেন ফোর, এটা না ছিল? হুম, মানে এটা ওয়াই ওয়ান ছিল না, এটা এক্স টু ছিল, করছি এক্স টু ছিল। তার মানে চিন্তা করো, আমরা তো এখানে এটা পেলাম, এখানে আমাদের এক্স ওয়ান এবং এক্স টু গুলো এমন ভাবে বসবে যেন শুধুমাত্র এই কন্ডিশনকে মেনে চলে, অর্থাৎ এক্স ওয়ান যেন ফোর থেকে বড় বা ফোর এর মানে ফোর থেকে বড় হয়, ফোর এর অন্য ফোর থেকে ছোট না হয়, তাই না? সো এখানে যদি জি। আমি ফোর ধরি, সরি, এখানে যদি আমি ফোর ধরি, এক্স ওয়ান এর ভ্যালু হবে ফোর থেকে বড়, তো এই পাশে
আর x2 এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, রাইট? x2 আরে এর ভ্যালু, দেখো x1 এর ভ্যালু যদি 4 থেকে বড় হয়, x2 এর ভ্যালুটা আমাদের এমন ভাবে হবে, এভাবে আমি ড্র করি তাহলে maybe বুঝতে আরো সহজ হবে। গ্রিন কালারের যে লাইনটা আছে, এই হুম লাইনটা ধরলাম আমরা 4 এ গিয়ে ছেদ করতেছে, 4 এ গিয়ে ছেদ করতেছে। তার মানে আমরা এখন যা পাচ্ছি, এই পুরো জিনিসটা হবে আমাদের ইয়েলো কালার লাইনটা, রাইট? হুম মানে উপরে নিচে দিয়ে আরো থাকবে, উপরে যাওয়া থাকবে। সো এই সেটের মাধ্যমে যে স্পেসটার কথা বোঝাচ্ছে বা বলা হচ্ছে, সেই স্পেসটা আসলে এই ইয়েলো কালারের স্পেসটা। আর y=4 হচ্ছে গিয়ে আমাদের এই যে গ্রিন কালারের লাইনটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের y=4। গ্রিন কালারের যে লাইনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের y=4। বুঝা গেছে? হ্যাঁ স্পেসটা হচ্ছে এইটা, এখানে 4 লিখি। এইটা কি এখন তুমি কি বলবা, এই স্পেসটাকে ওপেন না ক্লোজ? আগে মানে এসব ব্যাখ্যা রেখা বাদ দাও, নিজে একটু চিন্তা করে দেখা যায় এটা ওপেন না ক্লোজ। বলতে পারবা? এটা তো ক্লোজ না, ক্লোজ না কেন? কারণ যদি সেন্টার পয়েন্টকে আমরা জিরো ইন্ডিকেট করতে পারি, কোথায় সেন্টার পয়েন্ট? 4 0 জিরোটা আর কি, যেখানে আপনি জিরো লিখেছেন, আপনি 4 0 ধরেন এই, তোমার হিসাব করার দরকার নেই, আপনি হিসাব করবো ইয়েলো পার্ট নিয়ে। আমাদের ইয়েলো পার্টটা ক্লোজ না ওপেন সেটা আমরা জানতে চাই, তুমি ওখানে তাহলে এটা ওপেন। কেন? কারণ এটা তো কোনো কিছুকে ইন্ডিকেট করতেছে না, সেটা চলতে আছে নিজের মতো করে। যেভাবে চলতে আছে, এবং তার যেই ইনিশিয়াল যে পয়েন্ট, এই যে গ্রিন কালারের লাইনটা, সেই গ্রিন কালার লাইনটা তো আমাদের এই রিজিয়নের বাইরে, তাই না? ইনক্লুডেড না, হ্যাঁ এক্সক্লুডেড। তার মানে এখানে আমরা যতগুলো নেইবারহুড ধরবো সবাই হচ্ছে এখানে ইনক্লুডেড হবে, তাই না? কোনটা 4 এর ইনক্লুডেড হবে? হ্যাঁ, মানে এই ইয়েলো রিজিয়নে ইনক্লুডেড হবে। ওকে। ইয়েলো রিজিয়নের মধ্যে আমরা যত হাজার কোটি পয়েন্ট আছে, সবগুলা পয়েন্টের যত নেইবারহুড ধরবো, প্রত্যেকটা নেইবারহুডই হচ্ছে আমাদের এই অংশের মধ্যে ইনক্লুডেড হবে, তাই না? জি। তার মানে আমরা বলতে চাচ্ছি একটা ওপেন, যেহেতু আমাদের এই বাউন্ডারি পয়েন্টটা রিজিয়নের মধ্যে ইনক্লুডেড না, দ্যাটস ওয়াই সব নেইবারহুডই হচ্ছে আমাদের স্পেসের মধ্যে ইনক্লুডেড হবে, এবং স্পেসের মধ্যে ইনক্লুডেড হওয়ার অর্থই হচ্ছে তারা ওপেন। ওকে। এখন আসো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে। আমরা ধরলাম এই যে সেট, ইয়েলো কালারের সেট, সেটাকে আমরা ধরলাম এক্স, ক্যাপিটাল এক্স। তো ক্যাপিটাল এক্স এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট আমরা এক্স বার নিলাম, ঠিক আছে? ধরলাম এক্স বার হুম হচ্ছে এখানকার একটা, তো নাও কোথায় নিবা, নাও এক্স বার হচ্ছে এখানে নিলাম। এবং আমরা ধরলাম আহ, এই x1 বার ইজ লেস দেন 4, সরি, x1 বার অবশ্যই আমার এখানে কোথাও অবস্থান করতেছে, রাইট? হুম আমরা এটাকে x1 বার নিলাম, এই x1 বারটা অবশ্যই 4 থেকে বড়, কারণ 4 থেকে রাইট সাইডে আছে। জি। এখন এই x1 বার এবং 4 এর মধ্যে যে ডিস্টেন্সটুকু আছে, এইটুকুর এইটুকু থেকে ছোট একটা সংখ্যা নিলাম আর। অলরাইট। সো আর যেহেতু এইটুকু থেকে ছোট, সো আমরা যদি x1 কে সেন্টারে ধরে যদি এখানে একটা সার্কেল ড্র করি,
দ্যাট মিনস এক্স বারকে কেন্দ্র করে সেন্টারে ধরে আর রিজিয়ন নিয়ে যদি আমরা একটা সেন্টার কল্পনা করি এবং সেই সেন্টার যেহেতু x1 - 4 এটুকু থেকে তার রেডিয়াস যেহেতু ছোট, তাহলে অবশ্যই সেই রিজিয়নটা অর্থাৎ নেইবারহুডটা অবশ্যই আমাদের এই ইউরো রিজিয়নের মধ্যেই থাকবে, রাইট? জি তাহলে আমরা এখন ধরতে পারি যে ফর এভরি জেড ইন দিস রিজিয়ন, দ্যাট মিনস আমরা যদি এখন একটা জেড পয়েন্ট, জেড পয়েন্ট আমাদের এই সার্কেলের ভিতরে আছে, এই সার্কেলের ভিতরে এখানে যে একটা পয়েন্ট আমরা নেই, দেখা যাচ্ছে না, খুব বেশি ছোট হয়ে যাচ্ছে। না ঠিক আছে। এই জেড পয়েন্টটা যদি আমরা এই সার্কেলের ভিতরে নেই, তাহলে অবশ্যই এই z1 - জেড বলতে আসলে এখানে একাধিক জেড পয়েন্ট বোঝানো হচ্ছে, z1 z2 ই ব্লা ব্লা ব্লা, যদি আমরা এর মধ্যে রিজিয়নের মধ্যে নিই, z1 - x1 এই ডিস্টেন্সটা কত হবে? আমরা লিখতে পারি না যে অ্যাবসলিউট ভ্যালু অফ z1 - x1 = অ্যাবসলিউট ভ্যালু অফ z1 - x1 হোল স্কয়ার রুট, লিখতে পারি না? স্কয়ার রুটে কাটা গিয়ে তো আমাদের এটাই থাকে আবার, তাই না? এই দুটো তো সমান লিখতে পারি, রাইট? হ্যাঁ তাহলে সেখান থেকে এবার আমরা লিখতে পারি ইজ লেস অর ইকুয়াল টু রুট ওভার z1 - x1 হোল স্কয়ার প্লাস z2 - x2 হোল স্কয়ার, বিকজ এই z2 - x2 হোল স্কয়ার এটা তো একটা কি আমাদের রিয়েল নাম্বার এবং পজিটিভ নাম্বার, সো পজিটিভ নাম্বারকে যখন যোগ করবো তখন অবশ্যই এটা থেকে এটা বড় হবে। জি এবং এই যতই বড় হোক না কেন, এই টোটাল রিজিয়নটা অবশ্যই কি হবে আমাদের, ইজ লেস দেন x1 বার - 4 হবে না? জি কারণ কি, কারণ আমরা এই আর কে নিছিলাম কি, আর কে নিছিলাম x1 - 4 থেকে ছোট, এবং এই সার্কেলে দ্যাট মিনস এই সার্কেল থেকে সার্কেলের ভিতরেই থাকবে, আমরা যা যা হিসাব করতেছি এরা পুরো হিসাবে সার্কেলের ভিতরে থাকবে। আর সার্কেলের ভিতরে থাকার অর্থ হচ্ছে গিয়ে তারা অবশ্যই তার সার্কেলের রেডিয়াস আর থেকে ছোট হবে, আর আর যেহেতু x1 - 4 থেকে ছোট, সো উই ক্যান রাইট দিস ইজ লেস দেন x1 - 4 লিখতে পারি। পারে। এটা কি বোঝা গেছে? শিওর কিছুটা। বোঝা গেছে? তাহলে এটা আরো কমপ্লিকেটেড দেখা যায়। কমপ্লেক্সি বাড়বে, মানে এটুকু মতো ক্লিয়ার কিনা? মোটামুটি দেখতে হবে। আচ্ছা, এখন দেখো, ইফ x1 ইজ গ্রেটার দেন z1 ইজ গ্রেটার দেন x1 বার, অর্থাৎ যদি z1 যে পয়েন্টটা নিলাম এই পয়েন্টটা যদি আমাদের x1 বারের ডানে থাকে, এই জায়গায় থাকে, বড় মানে কি ডানে থাকবে, ইট ইজ অবভিয়াসলি x z1 ইজ গ্রেটার দেন 4, কারণ এটা x1 এর ডানে থাকার অর্থ হচ্ছে z4 থেকেও ডানে থাকা, রাইট? জি এন্ড হোয়াইল ইফ z1 ইজ লেস অর ইকুয়াল টু x1, অর্থাৎ হচ্ছে গিয়ে যদি x1 এর বামে থাকে, x1 এর বামে থাকলেও কিন্তু সেটা 4 থেকে বড় হচ্ছে। x1 এর বামে থাকলে অর্থাৎ এই যদি সার্কেলের মধ্যে থাকে, তাহলে আমরা লিখতে পারি উই হ্যাভ x1 বার মাইনাস z1, দেখো x1 - z1 ইজ লেস দেন x1 - 4, কারণ কি x1 এবং z এর মধ্যবর্তী যে ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকু অবশ্যই x1 থেকে 4 এর ডিস্টেন্স থেকে ছোট, ঠিক কিনা? ওকে। হুম ওকে না ঠিক কিনা তাই বুঝে বলো। যেহেতু z1 এই সার্কেলের মধ্যেই আছে, z1 যেহেতু এই সার্কেলের মধ্যেই আছে, হুম তাহলে সেইটা অবশ্যই আমার আর থেকে ছোট, এই z1 এবং এক্স আর এর মধ্যে এই মধ্যে ডিস্টেন্সটা অবশ্যই আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট। ছোট হ্যাঁ। তার কারণে এই বৃত্ত থেকে বাইরে কোনো একটা সংখ্যা থেকে এর রেডিয়াস কেন্দ্রের যে দূরত্ব, সেই কেন্দ্র থেকে দূরত্ব এই কেন্দ্রে এই দূরত্ব থেকে অবশ্যই ছোট হবে না? ছোট হবে। সেই কথাটা এখানে লেখা হচ্ছে, রাইট? দ্যাট হুম মিনস দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি যে ফর এনি পয়েন্ট এই ইয়েলো রিজিয়নের মধ্যে, আমরা তো এখানে x1 z1 এগুলা শুধুমাত্র আরবিটারি ভাবে ধরছি, আমরা তো কোনো কনক্রিট কোনো পার্টিকুলার পয়েন্ট ধরি নেই, রাইট? জি দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি যে এই রিয়েলো রিজিয়নের যে কোনো পয়েন্টের জন্যই নিয়েই দেখানো সম্ভব যে সেখানে যদি আমরা সার্কেল ড্র করি,
যে কোনো বিন্দুতে একটা সার্কেল ড্র করি, সেই সার্কেলের মধ্যে যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্ট থেকে তার সেন্টারের ডিস্টেন্সটা সেই পয়েন্ট থেকে তার এই যে 4 এর ডিস্টেন্স থেকে ছোট হবে। দ্যাট মিনস প্রত্যেকটা সার্কেল এন্টায়ারলি পুরোপুরি ভাবে আমাদের ইয়েলো রিজিয়নের মধ্যে ইনক্লুডেড হবে, ইয়েলো রিজিয়নের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওকে, ইয়েলো রিজিয়নের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যা সুযোগ থাকে। নেই। দ্যাট মিনস আমি যে বললাম নেইবারহুড, দ্যাট মিনস প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড ইয়েলো রিজিয়নের মধ্যে ইনক্লুডেড হবে এন্টায়ারলি। হুম, অ্যান্ড যদি কোনো রিজিয়ন বা স্পেসের মধ্যে তাদের সবগুলা নেইবারহুড যদি এন্টায়ারলি ইনক্লুডেড থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? ওপেন। ওপেন। সো দিস সেট ইজ ওপেন। হুম, বোঝা গেছে? এইগুলার কি আর কোনো ইজি হচ্ছে, মানে লিখার কোনো ওয়ে নেই? এর থেকে ইজি আর নাই। হুম, তো তুমি এটাকে ইজি বলতে এটা বলতে পারো, এই যে আমরা এখানে যে এটা না লিখে এই নোটেশন ইউজ না করে তুমি চাইলে একটা নেইবারহুড বলতে পারো, যদি নেইবারহুড দিয়ে আমাদের বোঝা সহজ হয়। হুম, দ্যাট মিনস আমাদেরকে আসলে দেখাইতে হবে কি, ওপেন দেখাইতে হলে আমাদের দেখাইতে হবে যে এই স্পেসের প্রত্যেকটা পয়েন্টের নেইবারহুড এই স্পেসের মধ্যেই ইনক্লুডেড। জি। এটুকু দেখাতে পারলে আমাদের কাজ শেষ। মানে তুমি যেভাবে ইচ্ছা দেখাও, এবং এখানে যেভাবে দেখা হয়েছে দেওয়া আছে, এটা হচ্ছে কোনো সহজ প্রসেস নাই। বুঝতে পারছি। সো টেনশন করার কিছু নাই। আমরা এই কোর্সটা পড়ছি থার্ড ইয়ারে, এই কোর্সের কাছাকাছি একটা কোর্স করছিলাম যে ফান্ডামেন্টালস অফ টপোলজি। হুম, ওই কোর্সে আমরাও মোটামুটি প্রচুর স্ট্রাগল করে আসছি। 3 গ্রেডে করেছিলাম, তোমাদের তো মোটামুটি এগুলো হলো ম্যাক্সিমাম। এই যে টপোলজিটা মেনি, মানে সবকিছুই মেবি ডিপেন্ড করে লজিকের উপর। পুরোপুরি হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল জিওমেট্রিক্যাল লজিক্স, স্পেসের যে আইডিয়া গুলা তার উপরে আর কি, কনসেপচুয়াল জিনিস। এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই। সো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, মানে মেইনলি ক্লোজ বললে কি বলতেছি, ওপেন বললে কি বুঝাচ্ছি, এন্টায়ারলি ইনক্লুডেড বলতে কি বুঝাচ্ছি, তারপরে হচ্ছে কি এই এই টার্মিনোলজি গুলা খুবই ইম্পর্টেন্ট এখানে, জি। রাইট? তারপরে এখানে কোনটা করলাম, এক্সারসাইজ নাম্বার 3 তে বলতেছে প্রুভ দ্যাট দ্য সেট দিস ইজ অ্যান ওপেন সেট। এখন সেটা দিকে একটু ভালো করে খেয়াল করো তো, হুম, এই সেটটা দিয়ে কি বোঝাচ্ছে? এক্স আই ইজ গ্রেটার দেন 0, আই এর ভ্যালু 1 থেকে n। তার মানে এখানে 1 থেকে n এটা কি একটা ফাইনাইট নাম্বার না? জি, সো ফাইনাইট সংখ্যক পয়েন্ট আমার এই সেটের মধ্যে আছে। এই ফাইনাইট সংখ্যক পয়েন্ট এরা সবাই কি আর এন এর মধ্যে অবস্থান করতেছে, জি। এটা আর এন স্পেসে অবস্থান করতেছে। যদি এন এর ভ্যালু আমরা 1 নিই, তাহলে আমাদের এই সেটের মধ্যে এই সেটটা হবে শুধুমাত্র আর এর মধ্যে, রিয়েল নাম্বারের মধ্যে, সেখানে পয়েন্ট থাকবে একটা, যে কোনো জায়গায়, রাইট? যদি আমরা হুম, এন এর ভ্যালু 2 নেই, তাহলে সেখানে আমাদের x1 এবং x2 দুইটা পয়েন্ট থাকবে, সেইটা স্পেসটা হবে 2 ডাইমেনশন, সেখানে যে কোনো জায়গায় দুইটা পয়েন্ট। ঠিক আছে? এভাবে R3 R4 R5 n এর ভ্যালু ফাইনাইট হলে ফাইনাইট সংখ্যক এলিমেন্টের জন্য এভাবে লিখতে পারি। সো এই সেটটা কি এখন ওপেন কিনা তাই দেখাতে বলতেছে। হুম, লেটস থিংক অ্যাবাউট ইট। উই ফার্স্ট প্রুভ দ্যাট দ্য সেট xi, এখানে প্রত্যেকটা সেট ধরলো, প্রত্যেকটা সেটকে আমরা আলাদা করে সেট প্রকাশ করতেছি যে xi ইকুয়াল টু x এলিমেন্ট অফ n Rn such that xi is greater than 0 is open for every I equal to 1 থেকে n। প্রথমে এটাকে আমরা দেখাবো যে আহ, এই সেটের মধ্যে i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত যাই নেই না কেন, এরা সবাই হচ্ছে Rn এর মধ্যে ওপেন।
and then আমরা শো করব we'll prove that this is open since it is the finite intersection of finite open sets. আচ্ছা এটা পরে দেখতেছি, আগে দেখো প্রুফে চলে যাই, এটা চিন্তা পরে করো। এই যে সেট, এই সেটের মধ্যে আমরা একটা পয়েন্ট নিলাম এক্স বার এবং আমরা আর নিলাম যে আরটা আমাদের এক্স বার আই থেকে ছোট, এবং এই এক্স বার আইতে আমরা সেন্টার ধরে একটা আর রেডিয়াসের একটা সার্কেল কল্পনা করলাম। এখন ফর এভরি জেড ইন দিস সার্কেল, এই নেইবারহুডের মধ্যে যে কোনো পয়েন্ট যদি আমরা নেই, চিন্তা করো এখানে হচ্ছে এক্স বার, এর ভিতরে এটা রেডিয়াস হচ্ছে আর, ভিতরে যে কোনো একটা পয়েন্ট আমরা যদি জেড নিই যে কোনো জায়গায়, যেহেতু এই এক্স আই ইজ গ্রেটার দেন 0 এবং আর হচ্ছে কি এক্স আই থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি এখানকার, এক মিনিট দাঁড়াও, যতগুলো পয়েন্ট নিব আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো যেহেতু এক্স আই ইজ গ্রেটার দেন 0 বলা আছে জি এবং আমরা যে রেডিয়াস নিচ্ছি আর ব্যাসার্ধে, সেই রেডিয়াস সেই রেডিয়াস তো হচ্ছে, রেডিয়াস তো কোনো নেগেটিভ না, রেডিয়াস একটা পজিটিভ নাম্বার তাই না? তার মানে জি চিন্তা করো এখানে হচ্ছে 0, এক্স আই হচ্ছে গিয়ে পজিটিভ, তার মানে 0 থেকে ডানে অবস্থান করতেছে, আর হচ্ছে গিয়ে এক্স আই থেকে ছোট কিন্তু পজিটিভ, তার মানে আর কোথায় হবে, আর নাম্বারটা এখানে, এখানে কোথাও অবস্থান করবে না, 0 থেকে এক্স আই এর মাঝখানে, জি এখানে হতে মিডলে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, বাট জি এইটুকুর বাইরে যাবে না। তার মানে আমরা যখন আর ব্যাসার্ধে একটা সার্কেল ড্র করবো, সেই সার্কেলের মধ্যবর্তী যে পয়েন্টগুলো থাকবে, এই প্রত্যেকটা পয়েন্ট আর থেকে ছোট হবে, আর থেকে ছোট হওয়ার কারণে তারা সবাই হচ্ছে কি 0 থেকে বড় হবে, রাইট? জি আর 0 থেকে বড় হবে এই কথার অর্থই হচ্ছে 0 থেকে বড় হলে এরা সবাই আমার এক্স এর সদস্য। কন্ডিশন কি বলে, 0 থেকে বড় হলে সবাই আমাদের যে মেইন সেট সেই এক্স এর সদস্য। আর যেহেতু এই সেটের মধ্যবর্তী যতগুলো জেড আছে এরা সবাই যেহেতু 0 থেকে বড়, তার মানে এরা সবাই যে এক্স এর সদস্য, রাইট? জি আর সবাই এক্স এর সদস্য, দ্যাট মিনস আমরা এখানে যেই পয়েন্ট নিলাম তার নেইবারহুডের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট আমার এই এক্স এর সদস্য। সো নেইবারহুড পুরোটা হচ্ছে এক্স এর সদস্য, আর নেইবারহুড যদি পুরোটাই এই মাদার সেটের মধ্যে ইনক্লুডেড হয় এন্টায়ারলি, তাহলে সেটাকে আমরা কি বলি, ওপেন। জি সো উই হ্যাভ প্রুভড দ্যাট দিস ইজ অ্যান ওপেন সেট। ওকে, জি পরের কোশ্চেনটা কি বলছে, prove that the set are x1 is greater or equal to, আচ্ছা একই ম্যাথ, পরটাতে বলছে শুধুমাত্র এক্স আই ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0, এখন প্রুফ করতে বলছে এটা ক্লোজ। আগে এটা ছিল, এটা ওপেন প্রুফ করছি, এখন বলছে এইটা, তাহলে এটা হবে ক্লোজ। দেখো একইভাবেই আমরা নেই, তার মানে আমরা এখন এই রিজিয়নের মধ্যে we first prove that this দরকার নাই, এখানে আরেকভাবে প্রুফ করা যায়। দেখো এখন এই সেটটা ক্লোজ, এটা প্রুফ করতে পারি, অথবা আমরা একটা জিনিস প্রুফ করতে পারি যে এইটার যে কমপ্লিমেন্ট, আমরা জানি কি ক্লোজের কমপ্লিমেন্ট সেট নিলে সেটা ওপেন হতে বাধ্য, রাইট?
আমরা এটাকে ক্লোজ প্রুফ না করে আমরা কি প্রুফ করতে পারি না যে এটা কমপ্লিমেন্ট সেট নিব, এই এটা কমপ্লিমেন্ট সেট নিলাম এবং এটা কমপ্লিমেন্ট সেটটা ওপেন, এটা কমপ্লিমেন্ট সেটটা ওপেন প্রমাণ করতে পারলেই তো আমাদের প্রুফ শেষ। হুম। সো আমরা তার কমপ্লিমেন্ট সেট নিলাম, যে সেটের ওপেন প্রুফ করতে হবে তার কমপ্লিমেন্ট নিলাম। এক্স আই ইকুয়াল টু দিস, তার মানে ওরা বলতেছে এক্স আই ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো, মানে জিরো তার থেকে বড়। তারপরে তার আমরা তখন কমপ্লিমেন্ট নিব, কমপ্লিমেন্ট অবস্থান করবে এদিকে, যে জিরোতে ওপেন হবে এবং বামে। So the complement set will be x element of Rn such that xi is less than 0. So we are going to prove that this is open. ঠিক আছে? হুম। জি। এবং আমরা একটু আগে যে ম্যাথটা করলাম সেই ম্যাথটাতে প্রুফ করে আসছি যে xn is less than যদি 0, এটা প্রুফ করেছি হচ্ছে xn greater than 0 হলে কি হবে ওপেন হয় সেটা প্রুফ করে আসছি। তো এটা যেভাবে ওপেন হয় একইভাবে প্রমাণ করতে পারবো না যে এটা ক্লোজ, এটা ওপেন। হুম। এটা যে ওপেন হয়েছে আমরা প্রমাণ করছি, সো এটা যদি ওপেন হয় এটার মধ্যে কোনো পার্থক্য নেই, যে স্পেসিফিক একই রকম, জাস্ট হচ্ছে একটা ডানে একটা বামে। তো এটা ওপেন প্রুফ করতে পারবো। এটা যদি ওপেন হয় তাহলে তার কমপ্লিমেন্টটা ক্লোজ হইতে বাধ্য। এই যে বুঝছি। এক্স আই সি হচ্ছে গিয়ে ওপেন, সো এক্স আই হচ্ছে ক্লোজড। ঠিক আছে? জি। তারপর কি বলতেছে, prove that a convergent sequence in Rn is a Cauchy sequence. Cauchy sequence আমরা লাস্ট ক্লাসে অলরেডি এই ধরনের একটা প্রুফ করছি যে কনভার্জেন্স সিকোয়েন্স হইলে সেটা কশি হবে, কশি হইলে কনভার্জেন্স হবে, লাস্ট ক্লাসে করছি মনে আছে? জি। এখানে ছিল কোন স্পেসের ডাইমেনশন বলা আছে, এখানে স্পেস সাইজ বলা আছে, এখানে বলা আছে যে যে কোনো কশি সিকোয়েন্স ইন আর এন, এটা হচ্ছে জন্য কশি সিকোয়েন্স গুলো কি হবে কনভার্জেন্ট হবে। ওকে। একইভাবে প্রুভ করতে পারবো। দেখো আমরা কশি সিকোয়েন্সের ডেফিনেশন কি পড়ছিলাম, যে যদি একটা নির্দিষ্ট এন এর পরে ন্যাচারাল নাম্বারের জন্য নির্দিষ্ট এন এর পরে যদি আমাদের এই যে এক্স এম এন, যদি এক্স এম এবং এক্স এন এর মধ্যে ডিফারেন্সটা যদি লেস দেন ইপসাইলন হয় সেটাকে আমরা বলি কশি সিকোয়েন্স, তাই না? হুম। এখন তার মানে আমাদের এই এই জিনিসটা প্রুফ করতে হবে এখানে। এখন ধরো তোরা যেহেতু বলে দিয়েছে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে কি কনভার্জেন্ট ইন আর এন, আর এন এর মধ্যে কনভার্জেন্ট সিকোয়েন্স দেওয়া আছে, কশি প্রমাণ করতে হবে। লেট এক্স কে বি কনভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট হওয়ার অর্থই হচ্ছে দ্যাট মিনস লিমিট নিলে এক্স কে টা আমাদের কোনো নির্দিষ্ট পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে, তাই না? হুম। কনভার্জেন্ট মানে কি, কোথায় অ্যাপ্রোচ করলে সেটা কনভার্জেন্ট করে। সো এক্স ইজ কনভার্জিং টু এক্স নট। তা আমরা একটা ইপসাইলন নিলাম, গ্রেটার দেন 0। সো নিলাম যেমন হবে যে স্মল এনাফ দ্যাট এক্স কে টেন্স টু এক্স নট। নিলাম, তারপর বলছে সিন্স এক্স কে টেন্স টু এক্স নট দেয়ার এক্সিস্ট আর, সেখানে অবশ্যই এমন একটা আর আছে যে আর এর জন্য আমাদের এটা সত্যি যে কে যদি আর থেকে বড় হয় তাহলে এক্স কে মাইনাস এক্স নট এটার যে নর্ম সেটা ইপসিলন বাই মাইনাস বাই 2 থেকে ছোট হবে। জি। এটা কি বোঝা গেছে কিভাবে? হ্যাঁ। এখন এখন যদি আমরা কে এর পাশাপাশি আর থেকে বড় একটা এম ও ধরি তাহলে আমরা লিখতে পারবো এক্স কে মাইনাস এক্স এম ইকুয়াল টু এক্স কে মাইনাস এক্স নট প্লাস এক্স নট মাইনাস লিখতে পারি, কারণ এক্স নট এক্স কাটাকাটি আগেটা থাকতেছে, সো আমরা এখানে এক্স নিয়ে আসলাম, ইন্ট্রোডিউস করলাম। আর পরে দেখতে পাচ্ছি যে অলরেডি বলে আসছি দিস ইজ লেস দেন ইপসিলন বাই 2,
তো এটা যদি ইপসিলন বাই 2 থেকে ছোট হয়, একই কন্ডিশনে যেহেতু m ও r থেকে বড়, সো আমরা বলতে এটা ইপসিলন বাই 2 থেকে ছোট। জি সো আমরা পাচ্ছি দিস হোল থিং ইজ লেস দেন ইপসিলন বাই 2 প্লাস ইপসিলন বাই 2, দ্যাট মিন্স ইপসিলন। সো আমরা বলতে পারি এই জিনিসটা ইপসিলন থেকে ছোট, which means Cauchy sequence. So this is a Cauchy sequence. Right? রাইট বুঝতেছো নাকি রাইট রেট বলে শেষ করতেছো কোনটা? জিনিসগুলো আসলে একটু কমপ্লিকেটেড আছে, সিরিয়াসলি এগুলো তো ইজি না আর কি। হ্যাঁ, কিছু করার নাই গোলাম হোসেন। আর এই চ্যাপ্টার মোটামুটি বড়ই আছে। অপশনগুলোই করতে হবে। কোনগুলো? এই যে 14 নাম্বার এক্সারসাইজে রেখেছে অপশনাল, 15 নাম্বারটা লেখা আছে অপশনাল। না মানে মেজর গুলা করেই শেষ করতে পারতেছি না, অপশনাল করবো কোন সময় নাকি? সেটাই তো, এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে আমার কাছে, এই লজিক জিওমেট্রিক্যাল ব্যাপারগুলো। কমপ্লিকেটেডই বটে। 13 আমার 13টা ম্যাথ আছে। পাঁচ নম্বরে বলতেছে establish if the following sequence is convergent or not. In case it is convergent, compute the limit. প্রশ্ন দেখতেছো তুমি? তোমার কি প্রশ্ন আছে? না, আপনি যদি ইয়া করেন তাহলে দেখতেছি, শেয়ার করলে দেখা যায় কি স্টাবলিশ এখন দেখা যাচ্ছে সিকোয়েন্স কনভার্জন। হ্যাঁ, in case it is convergent, compute the limit. not, in case it is convergent, compute the limit. সিকোয়েন্স বলতেছে যে সিকোয়েন্সটা ই পাওয়ার কে থেকে কে প্লাস 1 এর মধ্যে আছে। সো কনভার্জেন্ট অর নট, কনভার্জেন্ট প্রমাণ করতে হলে আমাদের প্রমাণ করতে হয় বাউন্ডেড কিনা, রাইট? আর এই কনভার্জেন্টটা লিমিট বের করতে হবে। ফাইন, দেখি আগে বাউন্ডেড কিনা বা কি অবস্থা দেখি। সেটটা কি আছে? সেটটা আছে হচ্ছে গিয়ে ই পাওয়ার কে থেকে কে প্লাস 1, জি এটা। আচ্ছা, এখানে আমরা লিমিট দেখি, যদি কে এর ভ্যালু ইনফিনিটি নেই তাহলে কে প্লাস 1 এর ভ্যালু আসতেছে ইনফিনিটি, রাইট? আর আমরা জানি যে এটা যদি কনভার্জেন্ট হইতে হয় তাহলে এটাকে অবশ্যই কি হইতে হবে, এটার কিন্তু প্রত্যেকটা ই কেটা কোথায়? ই কেটা তো লেখা নেই। আসবে, আসবে মনে হয় কোথাও না কোথাও অবশ্যই আসবে, কথা না করতে গেলে লিম কে প্লাস 1, কে এর ভ্যালু প্লাস ইনফিনিটি। এই টাইপিং মিস্টেক করছে কে জানে। কত নম্বর প্রশ্ন এখন? 5 নম্বর প্রশ্ন না? হ্যাঁ 5 নম্বর প্রশ্ন এটা। আচ্ছা দেখো, ইপার কে থাকা যাই থাকুক, এটা আমাদের চিন্তা বিষয় না। আগে দেখো এখানে কনভার্জেন্ট হবে ইফ এন্ড অনলি ইফ ইচ কম্পোনেন্ট ইজ কনভার্জেন্ট। কোন একটা কোন একটা সেটের মধ্যে, আমরা তো এর আগে সিকোয়েন্স পড়ছি তাই না, সিকোয়েন্স কনভার্জেন্ট কিন্তু পড়ছি। আর এখন সেটের মধ্যে আমাদের সেটা কথা দেওয়া আছে ই পাওয়ার কে কে প্লাস 1 দেওয়া। এই সেটের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্ট, তার প্রত্যেকটা কম্পোনেন্ট ই পাওয়ার কে কে প্লাস 1 এদের সবাইকে আলাদা আলাদাভাবে কনভার্জেন্ট হতে হবে। যদি সবাই আলাদাভাবে কনভার্জেন্ট হয় তাহলে আমরা বলতে পারবো যে এই সেটটা কনভার্জেন্ট। ওকে, জি অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে কে পাওয়ার 1 কনভার্জেন্ট না, কারণ এটা লিমিট আনবাউন্ডেড তাই না? জি তো এটা যেহেতু আনবাউন্ডেড তাহলে এটাকে আমাদের ই পাওয়ার কে কি করছে না করছে আমাদের জানার দরকার নেই। একটা আমরা নন কনভার্জেন্ট পেয়ে গেছি, অর্থ হচ্ছে কনভার্জেন্ট না, কথা শেষ। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে কি বলছে? 2 নম্বরের কোশ্চেনটা হচ্ছে দেখি, 1 প্লাস 1 বাই কে মাইনাস 1 পাওয়ার কে 1 প্লাস 1 বাই কে, এইটা কনভার্জেন্ট কিনা দেখি। Consider the second component x2 squared. Second component আবার স্কয়ার করেছে কেন?
সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে আমাদের দেওয়াই ছিল -1 পাওয়ার k ইন্টু 1 প্লাস 1 বাই কে, রাইট, তাই না? হুম, এইখানে যদি আমরা আহ, যদি যেটা ওই যে আমরা এই এই টাইপের একটা ম্যাথ কিন্তু স্লাইড নাম্বার 2 তে করছিলাম, প্রবলেম সেট 2, জি, মনে আছে? যেখানে আমরা কি বলছিলাম, কোন একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট হইতে হলে তার অবশ্যই তার একটা সাবসিকোয়েন্স থাকবে যেখানে কনভার্জেন্ট, রাইট? হ্যাঁ, এখন এখানে আমরা একটা সাবসিকোয়েন্স নিই, সাবসিকোয়েন্সটা কি? একটা সাবসিকোয়েন্স নাম হচ্ছে গিয়ে জোড় সংখ্যা, জোড় এলিমেন্ট গুলো নিয়ে, একটা সাবসিকোয়েন্স হচ্ছে বিজোড় এলিমেন্ট গুলো নিয়ে। জোড় নিয়ে যখন নিব তখন আমরা পাবো এটা, এটা পাবো হচ্ছে কি জোড়, তাই না? আর হুম, বিজোড় নিয়ে পাবো তখন হচ্ছে এটা। জোড় নিয়ে যেগুলো পাবো সেগুলো সবগুলো হবে 1 + 1/2 কে, আর বিজোড় নিয়ে যেগুলো নিবো সেগুলো হচ্ছে -1/-1 + 1/2 কে। এখন এই জোড়গুলো যখন আমরা জোড়গুলোকে যখন আমরা লিমিট করব, সেগুলোর লিমিট আসবে হচ্ছে কে এর ভ্যালু ইনফিনিটি বসালে 1 + 1/∞ মানে 0, তো এটার লিমিট হবে 1, রাইট? জি, আর বিজোড়গুলো যখন লিমিট দিব সেগুলোর লিমিট আসবে -1 + 1/∞ মানে 0, তার মানে -1। দেখতে মাইনাস ওয়ান। পাচ্ছি একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সাব সিকোয়েন্স দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কনভার্স করতেছে, যেটা কিনা আসলে সম্ভব না। সো আমরা বলতে পারি যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট না। আর এই সিকোয়েন্সটার যে একটা এলিমেন্ট যেহেতু কনভার্জেন্ট না, সো এই সিকোয়েন্সটা পুরোটাই, এই সেটটা পুরোটাই কনভার্জেন্ট না, জি, রাইট? রাইট। হুম, হুম। গলা ধরে যাচ্ছে বারবার। ক্লাস নিছেন আজকে? আজকে ক্লাস নিছি, বাট ওই সন্ধ্যা থেকে আর কি, মানে ঠান্ডা লাগছে একটু, শীতকাল তো, এই কারণে গলা বারবার বসে যাচ্ছে। আইস পড়তেছে বাংলাদেশে? আরে বাংলাদেশ আইস পয়েন্ট নাকি, কি কয়? ঠান্ডা লাগতেছে বললেন, শীতকাল। বাংলাদেশের আইস না পড়লে মানে এখানকার ওয়েদার তো ডিফারেন্ট, সো ওখানকার ফিলস লাইক টেম্পারেচার এখানকার ফিলস লাইক টেম্পারেচার তো সেম না, তাই না? দেখা যাচ্ছে গিয়ে তোমরা তো ওখানে মোটামুটি 4 ডিগ্রি 5 ডিগ্রিতেই তো খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারো, রাইট? হ্যাঁ, বাংলাদেশে যখন ছিল তখন 4 ডিগ্রিতে জীবনে কোনদিন দেখছো? তার আগেই তো মানুষ কাবু হয়ে যায়। বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা হয় কত? একদম উত্তরাঞ্চলে কত হয়? 7 8। আর হ্যাঁ, ঢাকা তাও তো শহরে অবস্থা, মানুষ মারা যায়। মারা যায় কেন বলো তো? বিকজ এটা হ্যাবিচুয়েটেড না তো এগুলো। হ্যাবিচুয়েটেড না, জন্য না শুধু, এটার জন্য হচ্ছে গিয়ে যে হিউমিডিটি, বিকজ হিউমিডিটি, হ্যাঁ, ডিফল্ট। হিউমিডিটি একটা অনেক বেশি। যেমন ধরো তুমি বাংলাদেশে যখন গরমকালে তার তাপমাত্রা সর্বোচ্চ কত উঠে, তার সর্বোচ্চ এবং সর্বোচ্চ উঠে এবার এবছর নাকি অনেক বেশি উঠছিল, থার্টি বেশি ফোর উঠছে। ফাইভ নাকি আরো বেশি। হ্যাঁ, এরকমই উঠে 35 6 7 এরকমই উঠে, অথচ তুমি মিডল ইস্টে যাও সেখানে তাপমাত্রা অলওয়েজ 40-এর উপরে। বাট হ্যাঁ, বাট দে আর ডুইং গুড। বাট এক- তারাই যখন আবার বাংলাদেশে 34-এ আসে তখন তাদের কিন্তু অবস্থা হাঁসফাঁস বের হয়ে যায়। তো হ্যাঁ, হ্যাঁ, বাতাসের অন্যান্য যে কম্পোনেন্ট গুলা, ভেপার, তারপরে হচ্ছে গিয়ে আদার্স কম্পোনেন্ট গুলো অনেক বড় একটা ফ্যাক্ট, তাই না? বুঝতে পারছি। তো তোমরা কিন্তু মোটামুটি ওখানে দেখবা 5 6 ডিগ্রি যখন থাকে তাপমাত্রা। সামারে তোমাদের কত উঠে? সামারে এবার এই বছর হাইয়েস্ট উঠছে কত 41। ওখানে? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মতো এরকম ব্যবসা টাইপের কোনো ব্যাপার ছিল না, আমরা আচ্ছা, রিল্যাক্স, এটা হয়তো একটু সোয়েটিং করছি বাট ভালোই ছিল কারণ বাতাস থাকে তো। বাতাস থাকে না। তো এই জিনিসগুলা বাংলাদেশের মানে পার্সপেক্টিভে ডিফারেন্ট। হুম, এই কারণে আসলে ওই -4 ডিগ্রিতে প্রচুর ঠান্ডা, বরফ পড়তেছে, বিদেশে ঠান্ডা লেগে যাবে। আর বাংলাদেশে তাও -4, মাইনাস তো যাই না, তার আগে মানুষ কাহিল। হুম। এখানে একটাই বিরক্তিকর, এই শীতের মধ্যে আপনার বৃষ্টি হয়, কি যে মুসিবত। কষ্টের জিনিস, কষ্টের লাইফ। আপনার ফ্যামিলি কি চলে গেছে ফেনীতে? না। আচ্ছা, হুম, আচ্ছা। আচ্ছা, সিতে কি বলতেছে এখানে আরেকটা দেখতে পাচ্ছি, k² 4, 4 তো কনভার্স করতেছে 4 এর দিকে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো কনভার্স করা কিছু নাই, 4 তো 4ই, তাই না? আর k² কনভার্স করবে ইনফিনিটির দিকে, তাই না? জি,
কনভার্স না, মানে কে স্কয়ার যাবে হচ্ছে ইনফিনিটি দিকে, ইনফিনিটি দিকে যাবে মানে হচ্ছে কোনো কনভার্জেন্ট না, তার মানে এটাও কিন্তু কনভার্জেন্ট না, এটাও কিন্তু কনভার্জেন্ট না। এক নম্বরে যে আর্গুমেন্ট, দ্যাট মিন্স এক নম্বরে যে কে প্লাস ওয়ান কে ইনফিনিটি দেখাইছে, এখানে হচ্ছে কি তুমি কে স্কয়ার কে ইনফিনিটি দেখাবা, কে স্কয়ার ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, সো নট কনভার্জেন্ট। এন্ড ফোর কনস্ট্যান্ট, এই কারণে এটা আর হয়নি, তাই তো? হ্যাঁ, ফোর কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট তো কনভার্জেন্টই, মানে কনভার্জেন্ট তো আমরা কখন বলি যখন নির্দিষ্ট দিকে যাচ্ছে, আর ফোর তো নির্দিষ্ট জায়গায় আছেই, এটা কোন দিকে যাবে এটা মুভ করার কোনো সুযোগ নেই, তাই না? সো এটা অলওয়েজ কনভার্জেন্ট, কনস্ট্যান্ট মানে কনভার্জেন্ট, সেখানে কোনো কনভার্জেন্টের প্রশ্নই, মানে কনভার্জেন্ট কিনা এই প্রশ্ন করার আগেই কনভার্জেন্ট। না, ঠিক আছে, তাহলে এটা লিখবো কিভাবে? এখানে তো এখানে আমরা তো জাস্ট এখন এখন ধরো যে তোমার ব্যাপারটা কি, তোমাকে দেখাইতে হবে কনভার্জেন্ট কিনা, তোমাকে দেখাইতে হবে যে কোনো একটা কম্পোনেন্ট যদি কনভার্জেন্ট না হয় তাহলে ফোর এর কথা তোমার লেখাই দরকার নেই, তুমি শুধুমাত্র কে এর জন্য দেখাবা। ঠিক আছে, কে স্কয়ারের জন্য দেখাবা যে এখানে বের করবো ইনফিনিটি, এটা হলে বের করে বলে দিবা সো নট কনভার্জেন্ট, শেষ। ছয় বলতেছে উই হ্যাভ দিস, আচ্ছা প্রশ্ন তো করি নাই, ছয় প্রশ্ন কি, টেক দ্য সিকোয়েন্স দিস, prove that it's not convergent. কনভার্জেন্ট, Compute the norm x for every k and prove the sequence of ওইটা y পরে, k that has আগে এটুকু limit. দেখো, এটুকু তুমি নিজেই পারবা কিভাবে, এই তো কনভার্জেন্ট, সেটা আমাদের প্রুফ করার আগে কনভার্জেন্ট, চিন্তা নাই। সিক্স 6k. সিক্স কে যখন কোন দিকে যাবে, সিক্স কে ইনফিনিটি দিকে চলে যাবে না, যদি এ কে ইনফিনিটি দিকে যায়, G. সো এটা কনভার্জেন্ট না, কথা শেষ। Okay. তারপর বলছে কি কম্পিউট দ্য নর্ম অফ এক্স কে For ফর every এভরি k, কে and prove that the sequence yk equal to this has a limit 1 to 0, 1 0. 1,0, দ্যাট মিন্স কি এটা হচ্ছে কি আমাদের কি বলে yk, এটা y এর কম্পোনেন্ট আর x এর কম্পোনেন্ট। নর্ম মানে কি ডিস্টেন্স, তাই না, ইউক্লিডিয়ান স্পেস, Normally. ইউক্লিডিয়ান স্পেসের নর্ম মানে ডিস্টেন্স। তো দেখো এখানে এখন ধরা পাচ্ছি নট কনভার্জেন্ট পার্টটুকু শেষ। তারপরে কোন একটা পয়েন্টের, আমরা কিন্তু জিওমেট্রিতে পড়ছি, ভেক্টরে পড়ছি, ভেক্টর যদি থাকে এ আই প্লাস বি জে, এই ভেক্টরের ম্যাগনিটিউড বা নর্ম মানে কি, ম্যাগনিটিউড বা নর্ম মানে আমাদের এটা না, ইকুয়াল টু রুট ওভার প্রথম কম্পোনেন্ট হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কম্পোনেন্ট হোল স্কয়ার, তাই না? G. তাহলে এখানেও সেম, এখানে আমাদের পয়েন্টটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 6k8, তার মানে এখানে নর্ম হবে 6k হোল স্কয়ার মানে 36k হোল 36 স্কয়ার a square, 64. 4, এটা হচ্ছে কি এক্স কে। আর ওয়াই কে দেওয়া আছে কত, আমাদের ওয়াই কে দেওয়া ছিল হচ্ছে গিয়ে, ওয়াই কে দেওয়া ছিল হচ্ছে গিয়ে নর্ম, সরি X by norm x. এক্স কে বাই নর্ম, Norm x k. তার মানে সেখানে পাচ্ছি আমরা 6k, তার মানে ওই 6k বাই নর্ম যেটা আছে সেটা, কমা 8 বাই নর্ম যেটা আছে সেটা, তার মানে ওয়াই কে হচ্ছে এটা, রাইট? সো ওয়াই কে পেলাম, এক্স কে পেলাম, এখন আমাদের দেখাইতে হবে যে এটা কোথায় কনভার্স করে, এই নর্মটা কোথায় কনভার্স করতেছে দেখো তো। 36k infinity তে 64 নাই, তাহলে provided that 1 by k tends to 0 and 1 by k square tends to 0, we have কিভাবে হইল? ওরা এত শর্টকাট লেখে, ভিতর আর কিছুই লেখে না। এখানে চিন্তা করো হুম, 6k by root over 36k square. 36k square plus 64, আমরা যদি k tends to infinity লিমিট বের করতে চাই, হুম, তো এটাকে যদি আমরা এভাবে লিখি লিমিট
কে টেন্ডস টু ইনফিনিটি, উপর নিচে কে দিয়ে ভাগ করলাম, উপরে কে দিয়ে ভাগ করলে থাকে 6, নিচে কে দিয়ে ভাগ করলে থাকে, কারণ রুট ওভারের ভিতরে যখন কে ঢুকাবো তখন এটা কি হয়ে যাবে, কে স্কোয়ার হয়ে যাবে, তাই না? জি 36 কে কে স্কোয়ার, 36 কে স্কোয়ার, কে স্কোয়ার থেকে 36 প্লাস 64 বাই কে স্কোয়ার, ঠিক আছে? হুম এখানে কে ভ্যালু ইনফিনিটি বসাই দিলে পাচ্ছি 6/√36 প্লাস 64 বাই ইনফিনিটি স্কোয়ার, মানে কত, 0 না? হুম তার মানে পাচ্ছি 1, ঠিক আছে? হুম সেটাই লেখছে, এই দেখো, এই এটাকে কনভার্ট করতেছে 1 এর দিকে। কনসিকুয়েন্টলি ওয়াই কে সেম জিনিস। হ্যাঁ, ঠিক আছে। হুম, আর এই জিনিসটা কোথায় কনভার্ট করতেছে, এই কম্পোনেন্টটা কনভার্ট করতেছে একইভাবে আমরা যদি এখন করি লিমিট কে টেন্ডস টু ইনফিনিটি 8/√36 কে স্কয়ার বাই 64 লিমিট কে ইনফিনিটি, এখানে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কে দিয়ে ভাগ করি তাহলে 8/k/√36 প্লাস 64 বাই কে স্কোয়ার। এখানে যদি লিমিট বসাই দিই তাহলে পাচ্ছি 8/k, 8/k মানে কত, 8/ইনফিনিটি, ইনফিনিটি মানে 0, 8/0। পাচ্ছি 36 প্লাস 0, তার মানে পুরোটা 0, রাইট? হুম সুতরাং এই কম্পোনেন্টটা কনভার্ট করতেছে 0 দিকে, এই কম্পোনেন্টটা কনভার্ট করতেছে 1 এর দিকে, টোটাল কনভার্জেন্টই হচ্ছে আমাদের 1 0। জি প্রথম কম্পোনেন্টটা 1 এর দিকে, দ্বিতীয় কম্পোনেন্টটা 0 এর দিকে, consequently you can write this, হুম, ঠিক আছে? জি 7 নাম্বার কি করলাম নাকি, 7 নাম্বারে প্রায় কি রকম একটা বলা আছে, এখানে বলতেছে প্রুফ দ্যাট ফর এনি গিভেন সিকোয়েন্স xk in Rn such that xk is not equal to 0 for all k, the corresponding sequence admits a converging subsequence. আচ্ছা, এইটার একটা কনভার্জিং সাবসিকোয়েন্স আছে, সেটা প্রুফ করতে বলা হচ্ছে। হুম, দেখি কি কনভার্জিং সাবসিকোয়েন্স আছে। Since this equal to 1 for every every k k belongs to m. n, yk is contained in the compact set this, from Bose-Weston's theorem yk admits a converging subsequence. ওরা করে নাই তো, ওরা জাস্ট খালি হিন্ট দিয়ে দিছে, এটা তো সলিউশন করে নাই। It's contained in the compact set, এখন তো তাহলে কমপ্লেক্স সেট কি, Bose-Weston's theorem কি? আপনারা খান। না না না, আমি আমি খেয়েছি, আপনারা খান। আরে টেক ইট টাইম ম্যান, খান। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন তাহলে কম্প্যাক্ট সেট লাগবে আর বোলজন-ওয়েস্টার্স থিওরেম লাগবে। তাহলে পড়ানো হয়েছে ক্লাসে? হ্যাঁ পড়াইছি, আগে পড়াইতে গেছে সব। সবই পড়াইছে, কিছু বাদ দেয় না জীবনে, হ্যাঁ? ওনার মতো করে উনি বুকে টুকে চলে গেছে শেষ, কিন্তু কি এটা বুঝি নাই। কম্প্যাক্ট সেট বলবো আমরা যদি কোনো একটা উম, কোনো একটা সেটের প্রত্যেকটা এলিমেন্টের লিমিট যদি সেই সেটের মধ্যে অবস্থান করে তাহলে সেটা, সেই সেটটাকে আমরা বলবো কম্প্যাক্ট সেট, বুঝা গেছে? হ্যাঁ কম্প্যাক্ট সেট। দেখো, in mathematics, especially in general topology, compactness is a property that generalizes this, আচ্ছা এখানে কিছু বলে নাই, এখানে দেখি সাব কভার, এখানে দেখো এটা ভালো,
A set S in R is called compact if every sequence in S has a subsequence that converges to a point in S. যদি S যদি এমন একটা সেট হয় যেই সেটের প্রত্যেকটা সাবসিকুয়েন্স বা প্রত্যেকটা সিকোয়েন্সই কনভার্জ করবে এবং সেই কনভার্জিং পয়েন্টটা এই এস এর মধ্যেই থাকবে, সেই সেটের নিজের মধ্যেই থাকবে, তখন সেই সেটকে বলা হয় কম্প্যাক্ট সেট। কিছু বোঝা গেছে? না, is to score copy as has a substance সেট that converts to point in S. যার কিনা এই সেটের মধ্যে যতগুলা সিকোয়েন্স আছে তাদের প্রত্যেকেরই সাবসিকোয়েন্স গুলা কনভার্জ করবে একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে এবং সেই পয়েন্টটা এই সেট নিজের মধ্যেই থাকবে, মানে তাদের কনভার্জিং পয়েন্ট গুলা সেই সেটের মধ্যে ইনক্লুডেড হবে, তখন সেটাকে বলবো। বুঝা গেছে? হ্যাঁ শিওর? ভাই, আজকে আর পড়েন, ভালো লাগতেছে না। এই কমপ্লেক্স সেট আর এই জিনিসগুলো ধরলে আসলে মাথা ঠান্ডা রাখা কঠিন। কি বলবো, তোমার দোষ দিয়ে লাভ নাই। তুমি তাহলে এক কাজ করো, তোমার বলি বলেন। এখানে আচ্ছা যা যা পড়ে ওগুলো দেখবাই, আমি জানি না তোমাকে আসলে আমি পড়ায় পড়ায় প্রচুর প্রবলেম সেট শেষ করে চলে যাচ্ছি, তুমি কতদূর কি করতেছো। ওভাবে তো কাজ দেওয়া এবং কাজ নেওয়ার সুযোগ হয় না। হ্যাঁ, আচ্ছা, আপনি কি অফলাইনে পড়ান না? অফলাইনে, অফলাইনে পড়াই। বাংলাদেশে পড়ে কেউ? ও এখন না হ্যাঁ। পড়াইতাম, এখন পড়াচ্ছি না, এখন শুধুমাত্র ইউনিভার্সিটিতে ক্লাস নেই আর তোমার পড়াই। টাইম হুম। হয়ে যাবে তোমার। আর আমি যদি বাংলাদেশে আসি, ক্লাস বাকি থাকলে সেগুলো কি অনলাইনেই করবেন, তাই তো? ডিপেন্ড করবে তখন আমার ব্যস্ততার উপরে, ইদানিং আমার ব্যস্ততা মোটামুটি বেশি, তো এখন আপাতত টাইম দিচ্ছি না। আর আমি যখন বাংলাদেশে আসবো তখন কন্ট্যাক্ট করেও দেখা যাক কি অবস্থা। হ্যাঁ। হ্যাঁ। আর যেটা বলতেছিলাম দেখো, আহ, এই যে কম্প্যাক্ট সেট, তারপরে বোলজার-স্ট্রেস থিওরেম, এগুলা পরে আলোচনা করবো। মোটামুটি ওপেন আর ক্লোজ তো বুঝছো এখন? হ্যাঁ, আপনার বুঝি নাই। লাস্টে যে কজি সিকোয়েন্স ছিল, তারপরে 4 5 6 ম্যাথ গুলো তো আমি ভালো বুঝছি, কিন্তু আচ্ছা না, ওগুলো মোটামুটি সহজ 1 আছে। আর 2 এর মধ্যে একটু ঝামেলা, এগুলো আমি আপনার রেকর্ডিং ভিডিও গুলো আবার শুনতে হবে, হ্যাঁ, এটা নিয়ে ধরেন আর একটু ঘাটাঘাটি করতে হবে, তাইলে হয়তো একটু যদি মাথায় ঢোকে আর কি। ওকে মাঝখানের গুলা ঠিক ছিল, যেহেতু আগে পড়ছে, ওগুলো একটু ওকে। ইজি ছিল প্রুফ করাটা। হ্যাঁ ওগুলো লিমিট মোটামুটি কনভার্জ। আইডিয়া গুলো, এখন ওই সেট তারপরে স্পেস কম্প্যাক্টনেস কমপ্লিটনেস এগুলোতে আসলে আসলে একটু একটু কষ্ট। হ্যাঁ, হ্যাঁ। তা আশা করি এই এই প্রবলেম সেটটা শেষ করার পরে মনে হয় টপোলজি আর নাই আছে। পরেরটা কি? কন্টিনিউয়াস, মনে তো হয় না, কে জানে বাকিটা জানি। কন্টিনিউয়াস ফাংশন, এগুলো তো সহজ আছে, আর এগুলো সহজ হলে পারবা না, এখানে তো আবার কম্প্যাক্টনেস আছে। ওই যে এটা বেশি কঠিন হবে না, 3 নাম্বারটাই আপনার কঠিন আর কি, যেহেতু আমি ওই যে থিওরেম এখানে ম্যাক্সিমাম আছে। হুম, আর সবচেয়ে বড় হইলো আপনার লাস্ট সেটটা। 4 আর 5, 5ও পারবা। 5 সহজ আছে, 5 কঠিন না। লাস্টের যে অঙ্ক ম্যাথ গুলো আছে না, ওই যে হুম, আপনার আর এগুলো পারবে, এগুলো টেনশন করার কিছু নাই। 3 ওই নাম্বারটাই। ওই যে 2টা ম্যাথ আছে ভাই, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, এটা না, আরেকটা আছে একদম 5 নাম্বার সেটে লাস্টের। এই ম্যাথ থেকে প্রতি সেমিস্টারে একটা করে, যে আইগেন এই ভ্যালু ম্যাথগুলোর মধ্যে একটা, আইগেন ভেক্টর নিয়ে সবাই অনেক ভয় থাকে, কোনো সমস্যা নাই। এটা তো ইজি, এটা ইজি। হ্যাঁ, ইজি অনেক। আমি আপনার দেখছিলাম কিছু, হয়তো আপনি বুঝলে আরো ইজি হয়ে যাবে আর কি। এটা সহজ আছে। এর কি আছে, র্যাঙ্ক। এই যে হ্যাঁ, এই একটা ম্যাথ মাস্ট আসে, ইমেজ র্যাঙ্ক, তারপর ডিম ইমেজ, এটা বের করো। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, এখন এগুলো আলোচনা করলাম মোটামুটি, এগুলোও মোটামুটি
আমার ভাই কোন রকম এটা পাশ করে যাওয়ার দরকার, কারণ এটা আমার কোনো কাজে লাগবে না। আমি ভয়ে আছি নেক্সট সেমিস্টার আমার অ্যাডভান্স ইকোনোমেট্রিক্স আছে, যেটা আপনাকে বলছিলাম একদিন নেই, কারণ ওইটা আমার কাজে লাগবে ম্যাক্রো আর মাইক্রো ইকোনমিক্সে, আর ওটা খুবই হার্ড। ওকে, ওদের সেমিস্টার শেষ হয় কোন মাসে? এখন তো সেমিস্টার শেষ হওয়ার কথা। আমার সেমিস্টার শেষ তো, এখন তো আমার কল চলতেছে, এক্সাম কল। এই জানুয়ারিতে একটা কল আছে, ফেব্রুয়ারিতে একটা কল আছে, ডিসেম্বরের কলে তো আমি পরীক্ষা দিলাম, ওই যে গেছিলাম আর কি কোয়েশ্চেন দেখতে। হ্যাঁ, এটার জন্য এখানে একটা টাকা দেওয়া লাগে, পে করতে হয় প্রতি এক্সামের টাকা জন্য? পে করছি না, না না টিউশন ফি তো পে করছি, এখানে তো আর ওইভাবে টাকা তাহলে এই দেওয়া যে লাগে না এক্সামের জন্য। না, এক্সামের জন্য আলাদা টাকা দিতে হবে না? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হুম, না হইতো ভাই যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটি পড়তাম, এটা তো পাবলিক ইউনিভার্সিটি, যার কারণে এগুলো দিতে হয় না। আচ্ছা আচ্ছা, গুড। হুম, এই আর কি। সো ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আপনার লাস্ট আরেকটা সেমিস্টার শুরু হবে, এপ্রিলের 15 তারিখে শেষ, মে থেকে আবার কল শুরু হবে, মে জুন জুলাই 3টা কল থাকে, যে যে কলে পরীক্ষা দেয় আর কি। তোমার শেষ হবে কবে ডিগ্রি মোটামুটি এক্সপেক্টেড? এখন আমি বলতে পারতেছি না ভাই, 22-এ? 22 হবে না, আমার মনে 15 হয় আগে না, শেষ হবে না? মনে হয় না হ্যাঁ, বলো কি? ভাই, অনেক প্রেশার নিতে হয়, এখানে তো বাংলাদেশের মধ্যে ধরেন ঘুমাইছে খাইছে এমন কি না, তখন জব করতে হয়, আর এমন অড জব করতে হয় মাঝে মাঝে নিজে সার্ভাইভ করার জন্য, যেহেতু আপনার এখানে স্কলারশিপ নাই। না আসলে, তো ওটা কি বলবো, ওদের ক্যাম্পাস ইন ক্যাম্পাস জব হয় না? ইন ক্যাম্পাস জব ছিল আগে, এখন যেগুলো